ওকে, তাইলে হচ্ছে আম আমি কয়দিন আগে হচ্ছে যে বইটা পড়লাম বা যে বইটা নিয়ে এখন কথা বলতে চাইতেছি সেটা হইতেছে পারভেজ আলমের 'মদিনা'। এই বইটা ছাপা হয়েছিল আমি দেখতেছি হচ্ছে ২০২০ সালে। তো আমি বইটা হইতেছে হ্যাঁ, ২০০০ আ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। তো আমি বইটা কিছুদিন আগে কিনছি। কেনার পরে তো আসলে যেটা করি, সব বই যে পড়া হয় তা তো না। মানে নরমালি তো আসলে ২-১ জন বলে যে এই বইটা ভালো, এইটা পইড়া দেখতে পারেন, ওইটা পইড়া দেখতে পারেন। তো পারভেজ আলমের লেখালেখি নিয়ে তো ধরেন এক ধরনের কথাবার্তা আছে। যদিও আমি উনার লেখাপত্র খুব বেশি পড়ি নাই। মানে উনি যে জায়গাটা থেকে কথা বলেন, ওইটা আসলে আমার খুব একটা ইন্টারেস্টেড জায়গা না। মানে এই কারণে আসলে ওনার ব্যাপারে আমার কখনোই খুব বেশি ইন্টারেস্ট জাগে নাই বা তো যখন দেখলাম এই বইটা নিয়ে কিছু কথাবার্তা হইতেছে তো বা আমাদের সময়ে একজনকে নিয়ে কথা হইতেছে তো এটা তো আসলে দেখাটা দরকার। তো নর্মালি যেটা হয় যে এরকম অনেকের বই আমি কিনছি। তো কেনার পর আসলে ভূমিকাটা পড়ার পরে তো বুঝা যায় যে আসলে পড়তে ভাল লাগবে কিনা বা কিরকম মানে বা বা পড়া যাবে কিনা। এরকম অনেক জিনিস তো হয় যে একটু আসলে পড়ার পরে দেখা যায় যে একটা ইন্টারেস্ট পাইতেছি না। তো ওনার ভূমিকাটা আমি প্রথমে পড়ছি। পড়ার পরে আমার মনে হইলো যে না ইন্টারেস্টিংই তো। দেখি পইড়া মানে পড়া যেতে পারে। মানে ভূমিকাতে উনি বলতেছিলেন যে এটা একটা থিওরি নিয়া বই। তো থিওরির ব্যাপারে তো আমার এক ধরনের ইন্টারেস্ট আছে আরকি। তো এই জায়গা থেকে বইটা পড়া তো আমাকে একজন কমেন্টে একটা জিনিস বলছিলেন যে একটু সেগমেন্টেড করে বললে মনে হয় জিনিসটা ভালো হয়। আমি তো আসলে খুব একটা স্ক্রিপ্ট ধইরা কথা বলি না আরকি। যেটা হয় যে একটা বই পড়ার পরে কি, কি জিনিস মনে হইলো এটার একটা সামারি করার চেষ্টা করি। তো অনেক সময় দেখা যায় যে আসলে খুব বেশি বলার কিছু থাকে না বা অনেক সময় যেটা বলি সেটা আসলে অগোছালো একটু এলোমেলোই হয়। তো এইটা আমিও এটাও এর বাইরে খুব বেশি কিছু হবে না। কিন্তু আমি যেটা ভাবছি যে এটা ৩ টা পার্ট আমি কথা বলবো। একটা তো হইতেছে যে বইটা সম্পর্কে ওভারঅল কিছু অবজারভেশন আমার কি, কি মনে হইছে সেটা একটা ১ম এ বললাম। তারপর হচ্ছে বইটা পড়ানোর সময় তো কিছু জিনিস দাগানো হয়। তো ওই দাগানো জায়গাগুলি নিয়ে আমি কথা বললাম। মানে এটাই বইগুলির পুরা জিনিসটা না। কিন্তু কিছু জিনিস আছে না যে পড়তে গেলে কিছু জিনিস চোখে পড়ে। আবার দেখা যায় যে না কিছু জিনিস আসলে এড়ায় গেলেও বা ওই সময় চোখে পড়ে নাই, পরে মনে হইছে। তো এরকম দাগায় রাখা কিছু জিনিস নিয়ে বলবো। আর বা শেষে হইতেছে যে এটার আসলে সিগনিফিকেন্সটা কি বইটার বা এটার ইমপ্লিকেশন কি হইতে পারে সেই ব্যাপারে আমার কয়েকটা ধারণার কথা বলবো। তো বইটার যদি আমি বলি মানে আহ, কি বলা যায় যে ওভারঅল অবজারভেশনের কথা বলি আমার আসলে ওভারঅল অবজারভেশন হচ্ছে ৩টা আর কি। প্রথম কথা যদি বলি যে মানে আমার ওনার ভূমিকা পড়া যেটা মনে হইতেছিল যে উনি একটা আসলে থিওরিটিক্যাল বেজ লাইন তৈরি করতে চাইতেছেন। তো থিওরিটিক্যাল বেজ লাইনটা কী রকমের মানে জিনিসটা কি উনি হচ্ছে প্যারাডাইমের একটা আইডিয়া আনছেন এরকম কিছু বলছেন আর কি বা আগামবেনের যে প্যারাডাইমের আইডিয়াটা আছে সেটাকে উনি হচ্ছে মদিনার ব্যাপারে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন এরকম একটা আর্গুমেন্ট বা এরকম একটা কথা উনার আছে আর কি। তো আমি থিওরিটিক্যাল জায়গাটাকে দেখি আসলে ওইটারও আসলে যে থিওরির কথা যদি আপনি বলেন তাহলে থিওরি তো একটা টুলের মতো ঘটনা। তো ওই টুলটা আসলে মানে ওই টুল দিয়ে আপনি কি নতুন কিছু করতে পারতেছেন কিনা। যেমন ধরেন আপনি কি করেন মানে কেচি দিয়ে তো আসলে হচ্ছে কাগজ কাটেন মানে কেচি দিয়ে তো আপনি মাটি কুপাইতে পারবেন না মানে পারবেন মানে ওই লেভেলে হবে না। তো আসলে নতুন একটা থিওরি নতুন একটা টুল যদি বলেন সেটা আসলে সেটা দিয়ে আপনি নতুন কিছু করতে পারতেছেন কিনা বা নতুন কোনো ডিসিশনের জায়গাতে রিচ করতে পারতেছেন কিনা যেটা আগে কখনো কোনো টুলগুলি দিয়ে ওই জায়গাগুলিকে আপনি করতে পারেন নাই। তো এখানে আমার আসলে আমি কোনো ফাইন্ডিংস পাই নাই। মানে আমি দেখি নাই যে উনি এমন কোনো কনক্লুশনে পৌঁছেছেন যেটা আমরা আগে থেকে জানতাম না বা আগে থেকে জানি না বা উনি যে কনক্লুশনটা পৌঁছেছেন সেটা যেন নতুন একটা কিছু বলতেছে। মানে ওনার থিওরিটিক্যাল টুল দিয়ে আমরা নতুন কোনো ট্রুথের জায়গাতে নতুন কোনো জায়গাতে পৌঁছাইতে পারছি বলে আমার মনে হয় নাই। এটা হচ্ছে একটা ব্যাপার। আবার থিওরির জায়গাতে আরেকটা যদি বলি তাহলে হচ্ছে কি সেটা ঠিক আছে পুরান ডিসিশনেই পৌঁছাইলাম। এটাকে নতুন কোনো এলিমেন্টগুলিকে নতুন কোনো এরিয়াগুলিকে আসলে আমাদের আওতার মধ্যে নিয়ে আসতে পারতেছে কিনা বিচার বিবেচনা করার আর কি। তো এইটাও যদি বলেন মানে উনি যেই ক্যাটাগরিটাতে আসলে অপারেট করছেন
সেই ক্যাটাগরিগুলি আসলে খুব বেশি নড়চড় হয় নাই। মানে এক ধরনের রিলেশন তৈরি হইছে। কিন্তু মানে আই গেস যে আসলে এখানে ওই যে সেকুলার চিন্তা হচ্ছে ধর্মীয় চিন্তা এই রকমের বাউন্ডারিগুলি ছিল, এখন এই বাউন্ডারিগুলি তো আসলে এমনিতেই কমে আসছে, মানে নানান ধরনের কথাবার্তার ফলে আর কি। তো এই কারণে এইটা আসলে নতুন কোনো জায়গা এক্সপ্লোর করে নাই, এটা আমার আরেকটা জিনিস আর কি। আর হচ্ছে যে এটা আসলে কি পলিটিক্যাল পারপাসটাকে সার্ভ করে, মানে আমি দেখি নাই যে এটা আসলে এমন কোনো পলিটিক্যাল পারপাস সার্ভ করে যেটা আসলে আমরা আগে খেয়াল করি নাই, বা হচ্ছে যে আগে থেকে আমরা জানি না আর কি। মানে এইটা আমার কাছে গড়পড়তা হইতেছে যে যেন আমি একজন সেকুলার চিন্তাবিদ, সরি মানে ওই সেকুলারকে মোটা দাগেই আমি বলতেছি আর কি, যে আমি ইউরোপিয়ান জিনিসপত্র জানি, সাথে সাথে আমি হচ্ছে যে আসলে ইসলামী ট্রেডিশনটার কথাও জানি। আমি এই দুইটা জিনিসকে যেন হইতেছে যে আসলে মানে কি বলবো, যে এই দুইটা জিনিসকে যেন আমি আসলে একসাথে করে আবার পুরনো জায়গাটাতেই ফেরত আসতেছি। মানে একসাথে করার একটা জায়গাটাতে উনি আসলে আমার ধারণা কন্ট্রিবিউট করতে পারতেন। উনি যেসব জায়গাতে গেছেন সেখানে আসলে থিওরিটিক্যালি আমার কথা হইতেছে যে উনি আসলে নতুন কোনো জায়গাকে এক্সপ্লোর করতে পারেন নাই। অ্যাজ এ টুল হিসাবে উনি আসলে নতুন কোনো থিওরিটিক্যাল রিয়েলিটিকেও থিওরিটিক্যাল রিয়েলিটিও উনি আসলে তৈরি করতে পারেন নাই। এইটা হইতেছে যে আমার অবজারভেশন, এবং এটা যে পলিটিক্যাল পারপাসটাকে সার্ভ করে এটা আসলে পুরনো ধরনের পলিটিক্যাল জায়গাটার মধ্যে ঘোরপাক খাইতে থাকে। মানে এটা নতুন কোনো পলিটিক্যাল এরিনাতে নিয়ে যাইতে আমারে পারে নাই। মানে মেবি হয়তো কোনো ইশারা ছিল, এই ইশারাগুলি আমি আসলে মানে স্পষ্ট, মানে এতটাই স্পষ্ট আমার কাছে মনে হয় নাই আর কি। বরং জায়গাগুলো অনেক বেশি মানে পার হয়ে যাওয়া, বইলা যাওয়া, মানে কিন্তু একটা জায়গাতে মানে কি বলবো, খুব কনক্রিট কোনো ডিসিশনে আসতে হবে ব্যাপারটা এরকম না। কিন্তু ওই তো নতুন কোনো জায়গাগুলি অ্যাপ্রোচ হচ্ছে কিনা, নতুন কোনো রোডগুলি বাইর হইতেছে কিনা, এই জায়গাগুলি আমার কাছে মোরলেস স্টেগনেন্টই মনে হয়েছে। এগুলি আসলে কোনো নতুন পথের দিকে যাইতে পারছে এরকম আমি ফিল করি নাই আর কি। এইটার পার্সপেক্টিভে যদি সেকেন্ড পয়েন্টটা বলি, সেকেন্ড পয়েন্টটা আসলে ঘটনাটা ওনার থিওরির জায়গাটাতে হয়েছে কি, মানে উনি ধরেন হচ্ছে থিওরির যদি ওই পুরনো জায়গাটাতে যায়, একটা টুল দিয়ে উনি হচ্ছে কোদাল দিয়ে হইতেছে মাটি কাটবেন। তো এখন হয়েছে কি, উনি কোদাল দিয়ে মাটি কাটতে গিয়ে আসলে কোদালের বর্ণনাটাতেই রয়ে গেছেন আর কি, যে কোদালটা কত সুন্দর, কোদালটা কত ভালো, কোদালের কাঠটা এরকম, কোদালের ইয়েটা হচ্ছে লোহার পাতটা হচ্ছে এরকম। কিন্তু এই কোদালটা দিয়ে মাটি কাটার ঘটনাটাকে এখানে ঘটে নাই। মানে উনি এই থিওরিগুলিকে হচ্ছে বাংলাদেশের বাস্তবতার সাথে মিলানোর চেষ্টা করছেন, যে দেখেন হোমোসেকের এরকম একটা ধারণা আছে, এটা কিন্তু বাংলাদেশের শিবিরের সাথে মিলে, নাস্তিকের সাথে মিলে। কিন্তু এই মেলানোটা আসলে কি মিন করে, মানে এটা মানে জাস্ট ওই কি বলবো, যে ওই এটারে যদি আপনি হচ্ছে হোমোসেকার না বইলা বলেন যে কোলাটারাল ড্যামেজ হয়েছে, হ্যাঁ, বা একটা মিডিয়া হাইপ হয়েছে, মানে একটা টার্ম তো আপনি কয়েন করতেই পারেন, বা একটা টার্মের সাথে তো মিলাইতেই পারেন। ওনার আসলে মানে আমার মনে হয়েছে যে এক ধরনের ইয়ে ছিল, মানে প্রজেক্ট বলাটাও কীরকম দেখায়, যে এক ধরনের একটা আগ্রহের জায়গা ছিল হচ্ছে এই আইডিয়াগুলি বাংলাদেশের ক্ষেত্রেও খাটে। তো মানে এইটুকু তো আসলে আমার কাছে এনাফ মনে হয় নাই যে আসলে বাংলাদেশের ক্ষেত্রেও খাটে। হ্যাঁ খাটে, তো দেন মানে এটা কি মিন করে, মানে এই খাটাটা, এই মিলাটা কি মিন করে, এই জায়গাটুকুতে আমি আমার মনে হয়েছে যে উনি চিন্তার জায়গাতে ওই জায়গাটুকুতে আসলে যাইতেই পারেন নাই। ওই যে কোদালের জায়গাটাতেই থাকছেন, কিন্তু কোদালটা যে আসলে মাটি কাটা কতটুকু ডিপে উনি গেছেন সেই জায়গাটাতে আসলে আর যায় নাই। আরেকটা হচ্ছে যে মানে এইটারই আসলে 3 নম্বর পয়েন্টটা যদি বলি, হ্যাঁ, উনি হচ্ছে যে একটা নতুন চিন্তার জায়গাগুলিকে আমাদের আমলে নেওয়া দরকার, আমাদের কনসিডার করা দরকার, এরকম একটা জায়গার কথা উনি বলছেন। হ্যাঁ, কিন্তু এটার একটা রিলেভেন্সও উনি তৈরি করার চেষ্টা করছেন, যেটা বললাম। হ্যাঁ, কিন্তু এইটার থেকে উনি কোনো আসলে নতুন কোনো একটা কি বলা যায়, একটা জায়গা তৈরি করতে পারেন নাই যেখান থেকে আমরা আসলে দেখলে এই থিওরিটিক্যাল বেসটা থেকে হচ্ছে যে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাতে পৌঁছাইতে পারবো। মানে এইটা ওনার উদ্দেশ্যের মধ্যে ছিল কিনা আমি জানি না, কিন্তু উনি যেহেতু বলতেছেন উনি একটা থিওরিটিক্যাল জায়গা থেকে কথা বলছেন, একটা নতুন থিওরিটিক্যাল বেস তৈরি করার চেষ্টা করতেছেন, আমার কাছে মনে হচ্ছে এই বেসটা আসলে
মানে তৈরি হইতে পারে নাই আর কি। বরং উনি অনেক বেশি আইডিয়ার উপরে আসলে এই যে নতুন চিন্তাগুলি, এই চিন্তাগুলি কি বলে, কিভাবে বলে, এই জিনিসগুলি কি মিন করে, এই জায়গাগুলিতে আসলে মানে ছিলেন আর কি। এর বাইরে গিয়ে হইতেছে যে এই চিন্তার বেস থেকে বাংলাদেশকে দেখতে হবে, কিন্তু হচ্ছে দেখা দেখিটা হইতে পারে, মানে এটা আমরা কি জায়গাটা পাইতে পারি, এই জায়গাগুলি আসলে মানে তেমন কোনো নড়চড় নাই। মানে আমাদের যা দেখা দেখি সেই দেখা দেখের জায়গাতে এইটার আসলে তেমন কোনো নড়চড় আমি পাই নাই। এটা হইতেছে আমার একটা মানে এই বইটা সম্পর্কে ওভারঅল একটা ধারণা আর কি। আর যদি বইটা থেকে কিছু জায়গা বলি আর কি, বইটার প্রথমে ভূমিকাতে উনি একটা আসলে কথা বলছেন, যেটা আমি আসলে দাগাইছিলাম প্রথমে পড়ার সময়, মনে হয়েছিল যে উনি বলতেছিলেন যে এটা 10 নম্বর পেজে আছে, যে নবীর আমলের মদিনা এই বইটার অন্যতম আলোচ্য বিষয়। তো এইটা আমার কাছে মনে হয় নাই, আমার ওনার যে লিস্টটা, ওই লিস্টটা দেখে আমার মনে হয়েছে যে না, এখানে তো আসলে উনি অন্য অনেক ব্যাপার নিয়ে কথা বলছেন আর কি। এবং এটাও যদি আমি মানে কি বলি, যে যদি মানে মদিনা ব্যাপারটা নাই তা না, বরং মদিনা খুব অল্প একটু পার্ট হয়ে আছে আর কি। যে মদিনার জায়গাটাতে উনি বরং হইতেছে যে যদি আমি বইটারে সামারাইজ করতে যাই, মানে আমি যদি বলতে যাই আর কি, তাহলে ব্যাপারটা এরকম অনেকটা হয়েছে যে উনি আসলে মানে এখনকার ইউরোপিয়ান থটের সাথে মানে একটা সময়ের হচ্ছে ইসলামিক ট্রেডিশন বা যেটাকে আসলে আমার ধারণা এটা ভুল করেই আসলে ইসলামিক ট্রেডিশন বলা হয়, এটা অনেকটা হচ্ছে আরব অথবা পার্সিয়ান থটের জায়গা। আরবীয় এতটা না, বরং এটা অনেক বেশি পার্সিয়ান থটের সাথে ইউরোপিয়ান থটের যে লিয়াজোর জায়গাটা, ওই জায়গাটাতে উনি কনসেন্ট্রেট করতে চাইছেন। উনি অনেকগুলি উদাহরণ দিয়েছেন, যেটা হচ্ছে এটাকে ইসলামিক বলাটাই আমি আসলে যদি এটাকে ইসলামিক বলেন তাহলে ওটাকে আসলে ইউরোপিয়ানকে আসলে ক্রিশ্চিয়ানিটি বলতে হবে, যে ক্রিশ্চিয়ানিটির সাথে। আবার যদি এটাকে আপনি ইউরোপিয়ান বলেন, ওইটাকে আসলে পার্সিয়ান বলাটাই বেশি রিলিভেন্ট আর কি। তো ওই পার্সিয়ান থটগুলি যেভাবে ট্রাভেল করছে ইউরোপিয়ান থটের জায়গাতে, ওই জায়গাটাতে বরং উনি অনেক বেশি মানে ফোকাস ছিলেন, কিন্তু ওই কানেকশনগুলিতে আমার ধারণা হইতেছে উনি কন্ট্রিবিউট করতে পারতেন, যে একটা থট, একটা আইডিয়া, একটা মিথের ব্যাপার, এই জায়গাগুলি কিভাবে টাইম টু টাইম ট্রাভেল করে যাচ্ছে, একটা আইডিয়া কিভাবে সময়ের ব্যাপারে হইতেছে ছড়ায় যাইতেছে, অন্য আরেকটা মিনিংয়ের দিকে ট্রান্সফার হয়ে যাইতেছে, এই জায়গাগুলিতে আমার ধারণা ওনার ফোকাসটা অনেক বেশি ছিল। কিন্তু এইগুলি বেশ বিচ্ছিন্ন রকমের বা আলগা রকমের ঘটনাই হয়েছিল আর কি। মানে বরং এইটাতে উনি ফোকাস করলে, আর ভূমিকাটাতে যে উনি আসলে বইয়ের সামারি বলছেন তা না, উনি বই নিয়ে কিছু কথা বলছেন। ওনার যে উনি যে একটা আগামবেনের জায়গাগুলিকে বলতেছেন, বেনিয়ামিনের কথাগুলি বলতেছেন, ওনাদের যে থিওরিটিক্যাল বেসটাকে উনি নিছেন, সেটার কথাই উনি বলতেছিলেন, যে এই থিওরিটিক্যাল বেসগুলি ধৈরা হইতেছে উনি কাজ করছেন। তো কিন্তু ওই পয়েন্টটা যে আসলে এটা ওনার জেনারেলাইজেশনই হয়েছে, যে আসলে মদিনা নিয়ে কথা বলছেন, মদিনার একটা পার্ট, এবং মদিনাকে উনি আসলে অন্যভাবে দেখতে চেয়েছেন, যেটা ওনার মদিনার চ্যাপ্টারটার মধ্যে আছে আর কি। উনি বরং রাষ্ট্রের বদলে বলতে চেয়েছেন একটা প্যারাডাইমের জায়গা আছে, এই প্যারাডাইমটাকে উনি আসলে আইডেন্টিফাই করতে চাইছেন আর কি একভাবে। এইটার হচ্ছে ঘটনা। আর ওনার প্রথম চ্যাপ্টারটা মানে বইয়ের হচ্ছে 3টা ভাগ আছে। 3টা ভাগ হচ্ছে হিজরত, মদিনা আর কিয়ামত। আর 3টা চ্যাপ্টারই হইতেছে যে আসলে 13টা, 3টা হচ্ছে পার্ট, 3টা পার্টের মধ্যে হচ্ছে 13টা চ্যাপ্টার আছে। তো প্রথম পার্টটা হইতেছে কিয়ামত, এটার হিজরতের মধ্যে হচ্ছে 3টা চ্যাপ্টার আছে আর কি। তো প্রথম চ্যাপ্টারটার নাম হইতেছে হিজরত, মজলুমের ঐতিহ্য। তো এখানে উনি আসলে প্রথমে, আমি তো খুশি হয়েছে যে উনি আসলে গোলাম মোস্তফার হচ্ছে বিশ্বনবীর উদাহরণটা টানছেন। তো ওই গোলাম মোস্তফার জায়গাটা দিয়ে উনি শুরু করছেন, গোলাম মোস্তফার বিশ্বনবীর একটা কাহিনী দিয়ে আর কি। এখানে উনি বলছেন যে আসলে গোলাম মোস্তফা যেটা করছেন, ব্যাখ্যামূলক ধর্মতত্ত্ব চর্চার ধারাবাহিকতা বজায় থেকেছে ওনার ওই বিশ্বনবীর ব্যাপারে বলছেন। কিন্তু আমার বাংলাদেশের যে আসলে মানে কি বলবো, যে সিরাতের মহানবীর জীবনী গ্রন্থের যে ট্র্যাডিশন দেখি, এখানে আসলে তো গোলাম মোস্তফার বই ছাড়া তেমন কোনো বই নাই। মানে এবং উনি আসলে কি বলবো, যে ধর্মতত্ত্বের বিশ্লেষণ করছেন, ব্যাপারটা এরকম না।
মানে আমার ধারণা এটা এই জায়গা থেকে যে দেখা যাবে না তা না, কিন্তু আমার আরেকটা ভিউ হইতেছে যে উনি গোলাম মোস্তফা হইতেছে ওই সময়ের যে সাইন্টিফিক থট ছিল ওইটার বেসিসে উনি আসলে জাস্টিফাই করার চেষ্টা করছেন ঘটনাগুলিকে। এইরকমের একটা ঘটনা বরং অনেক বেশি ঘুরছে আর কি। মানে এখানে উনি ওই যে শব্দগুলির ব্যাপারে বলছেন, ওই যে হাজেরার সন্তান, হিজরত। তো এইটাতে আমার একটা জিনিস মনে হয়েছে, মানে প্রথম থেকে মনে হয়েছে এবং থ্রু আউট দ্য বই এই জিনিসটা আছে, সেটা হচ্ছে ভাষার ব্যাপারটা আর কি। মানে ভাষার বাইকা যাওয়ার ব্যাপারটা, যে ভাষা এখান থেকে ওইখানে গেছে, ওইখান থেকে এখানে গেছে, এরকমের যে একটা ঘটনা ঘটছে আর কি, যে হাজেরার হিজরত, হাজেরার সন্তান, এরকমের ব্যাপারগুলি আমার কাছে অনেক ক্ষেত্রে এটা মনে হয়েছে যে আসলে কি বলবো, এই মিল অমিলের জায়গাগুলি যে এক্সিস্ট করে না তা না, কিন্তু এই মিল অমিলের ভাষার জায়গাগুলি আসলে অনেক বেশি মানে কি বলবো যে অনেক বেশি পিচ্ছিল একটা ব্যাপার। মানে এইখানে আপনার ভাষা শব্দ অনেকভাবে ট্রাভেল করে, মানে অনেক কনটেক্সটের ভিতর দিয়ে যায় আর কি। তো সেখানে একটা জায়গাকে রিলিফেন্ট করে তোলাটা বা তুলতে চাওয়াটা, এইটা আসলে মানে কি হয় যে, মানে আমার মনে হয় যে ঘটনাটার একটা টেন্ডেন্সির মধ্যে আটকায় ফেলে, মানে রেদার দেন এটাতে ওপেন আপ করার চাইতে আর কি। তো মানে এখানে আমি বরং দেখি হিজরত বা ধরেন এই যে হাজেরের সন্তানের ব্যাপারটা আর কি, হিজরত হইতেছে যে বা একটা কন্টিনিউয়াস মাইগ্রেশনের ভিতর দিয়ে আমরা আসি আর কি। হিউম্যান এক্সিস্টেন্সের কথা যদি বলেন, মানে এলিয়ানের ধারণাও তো আছে। বা যদি আপনি দেখেন যে একটা সময়ে মানুষ কিন্তু হচ্ছে আসলে কন্টিনিউয়াসলি মাইগ্রেট করে যাচ্ছে, এবং থটের জায়গাও যদি দেখেন, আইডিয়ার জায়গাও যদি দেখেন, এইগুলি আসলে একটা সময় থেকে আরেকটা সময়ে আসলে থটগুলি ট্রাভেল করতেছে। মানে এইটা যে গ্রিসে যেটা ছিল সেটা পার্সিয়াতে আসছে, পার্সিয়ান জায়গা থেকে ইউরোপিয়ান জায়গাতে গেছে, এবং এর বাইরে আবার লাতিন আমেরিকাতে একরকমের ছিল, চায়না ইন্ডিয়াতে এক ধরনের হইতেছে যে আপনার আইডিয়া হয়েছে, এই আইডিয়াগুলি আবার আরেকটা জায়গার সাথে মিশছে। এইভাবে যে মাইগ্রেশনের যে ধারণা, এই যে হিজরতের যে ব্যাপারটা, এইটা আসলে অনেক কোর একটা ব্যাপার। মানে এইটাকে মানে আপনি তো আসলে অনেকভাবেই দেখা যায়, কিন্তু এই যে একটা দুইটা জায়গা থেকে লোকেট করা, এটা হইতেছে কি যে ওই পুরা যে ব্যাপারটা আর কি, পুরো ব্যাপারটার সাথে আমার ধারণা সবসময় সিঙ্ক্রোনাইজ করে না। একটা আইডিয়াকে যেন আপনি হচ্ছে একটু কাইটে একটু মাংস নিয়ে নিলেন আর কি, যেখানে আবার ওই শাইলকের মতো যেটাতে আসলে রক্ত পড়লো না, মানে কিন্তু এটা তো সম্ভব হয় না। মানে তো সুতরাং একটা আইডিয়াকে আমাদের দেখা উচিত আসলে একটা মানে সময়ের কনটেক্সটের সময়ের বেসিস তো আছেই, একটা জিওগ্রাফিক্যাল বেসিসও দেখা উচিত। যে ধরেন আপনার হিজরতের ধারণা একটা সময়ে ধরেন 600-700 শতকে যেরকম আছে, এখনকার 2000-এর সময় আইসা তো হিজরত বলেন, মাইগ্রেশন বলেন, নির্বাসন বলেন, যে জায়গাগুলি তো আসলে এক একটা সময়ে এক একটা জায়গাতে এবং এক একটা ক্লাসের মধ্যে ইভেন মানে আসলে তো অনেকভাবে আসলে জিনিসগুলি ছড়ায় গেছে। তো এই একটা ব্যাপার আছে আমার হিজরতের জায়গাতে, এই একটা পয়েন্ট মনে হয়েছে আর কি। যে আরেকটা জায়গায় উনি হচ্ছে যে ওই ডেভিড গ্রেভারের যে কথাটা বলতেছিলেন, ওই যে মুদ্রা এবং সেনাবাহিনী, আমি কোটেশন দুইটা পড়ি, এটা 38 নাম্বার পেজে আছে, 41 নাম্বার পেজেও আছে, যে সেনাবাহিনীকে খাবার, পোশাক, অস্ত্র ইত্যাদি দেওয়ার চেয়ে মুদ্রার মাধ্যমে বেতন দেওয়াটা অনেক বেশি সহজ, সুসংঘবদ্ধ ও সফল পদ্ধতি ছিল। হ্যাঁ, এটা মানে ডেভিড গ্রেভার এটা বলছেন আর কি ওনার ওই যে বইয়ে। তারপরে উনি এই 41 নম্বর পেজে এই জায়গাটা থেকে একটা কনক্লুশন টানতেছেন যে মুদ্রা ব্যবস্থার বিকাশের ফলে যেমন শব্দটা বাদ দিয়ে বলি যে বড় বড় সেনাবাহিনী গড়ে উঠেছিল। তো এইটা আমার কাছে আসলে একটু আদার ওয়ে রাউন্ড মনে হয়। মানে জিনিসগুলি তো এমন না যে আপনি মুদ্রা আবিষ্কার করছেন বলে সেনাবাহিনী তৈরি করতে পারছেন, বরং এর আগেই কিন্তু বলতেছিলেন যে সেনাবাহিনী এবং ওই যে কয়েনের যে জায়গাটা, এইটা তো আসলে একই সাথে মার্চ করছে। মানে দুইটা এমন না যে আপনি কয়েন আবিষ্কার করে ফেলতে পারছেন বলে হচ্ছে আসলে সেনাবাহিনী তৈরি করতে পারতেছেন, বা সেনাবাহিনী তৈরি করছেন বলে আসলে মুদ্রার ব্যাপারটা আসছে। মানে জিনিসগুলি একটা সময়ে বেশ মানে কি বলবো যে আরো অনেক ব্যাপারগুলির সাথে একটা জায়গাতে আইসে আসলে জায়গাগুলি তৈরি হইতেছে। এবং এই যে লেনদেনের ব্যাপারটা, মানে ডেভিড গ্রেভারের বইটা নিয়ে আমার বলার ইচ্ছা আছে। মানে উনি যেটা করছেন, উনি তো আসলে ইকোনমিক্সের যে জায়গাটা, ওইটাকে উনি আসলে অ্যানথ্রোপোলজিক্যাল ইয়ে দিয়ে মানে ডিসিপ্লিন দিয়ে ডিসপ্লেস করার চেষ্টা করছেন, এবং এর মধ্যে নিয়ে আসছেন, অ্যানথ্রোপোলজির মধ্যে নিয়ে আসছেন। তো আমার কথা হইতেছে যে আসলে
এই ডিসিপ্লিনগুলি এখন একটা সময় যেমন খুব জরুরি আসিল, যেমন ইকোনমিক্সেরই একটা চেষ্টা ছিল যে এটাকে আলাদা একটা ডিসিপ্লিন হিসেবে দেখানোর, যে এই দরকারটা আছে। এবং এখন যদি আমরাকে এটাকে আরেকটা ডিসিপ্লিন দিয়ে বেটার ব্যাখ্যা করতে পারি, তার মানে এই না যে এখানে ডিসিপ্লিনগুলি আসলে কোনটা কারটার চেয়ে সুপিরিয়র, বরং হইতেছে যে ডিসিপ্লিনগুলি অনেক বেশি ইন্টারাক্টিভ হয়ে উঠছে, মানে ইন্টারাকশনের ভিতর দিয়ে চলে। আপনার এখন আসলে মানে সাইকোলজি ছাড়া আপনি ইকোনমিক্স বোঝা খুবই কঠিন, মানে আমার ধারণা। এবং হচ্ছে যে অ্যানথ্রোপোলজিক্যাল ইস্যু আসলে ইকোনমিক্যাল জায়গাগুলি ছাড়া বোঝাটা এক ধরনের মানে ইম্পসিবল ব্যাপার। তো এখানে এই যে ওনার যে মানে বলার জায়গাগুলো, যে মুদ্রার কারণে সেনাবাহিনী হচ্ছে, এই ধরনের হুটহাট করেই উনি আসলে সিম্পলিফিকেশনের মধ্যে চলে গেছেন। এবং আমার ধারণা হয়েছে যে এই সিম্পলিফিকেশনগুলি আসলে একভাবে মানে জিনিসটারে ওনার চিন্তার জায়গাগুলোকে এক্সপ্লোর করার জায়গাতে আসলে আটকায় ফেলছে। এইটা আমার একটা ধারণা আর কি। এই জেনারেলাইজেশনগুলি আসলে উনি আমার ধারণা যতটা এড়াইতে পারলে ওনার জায়গাটা আরো বেটার হইতে পারতো আর কি। তো এইটা ফার্স্ট চ্যাপ্টারে তো অবশ্যই আরো অনেক জিনিস আছে, আমি তো কিছু জায়গা তো আসলে স্কিপ করেই যাচ্ছি আর কি। তো ওনার সেকেন্ড লেখাটা হচ্ছে আসলে রোহিঙ্গাদের নিয়ে। তো রোহিঙ্গাদের ব্যাপারে উনি আসলে যে প্রশ্নটা তুলছেন, এটা তো মোটামুটি ভ্যালিড প্রশ্নই। যে প্রশ্নটা এরকম যে এটা কি এই যে আধুনিক জাতি রাষ্ট্রের যে সমস্যাটা, সেই সমস্যাটা হ্যাঁ, তো ওই যে রোহিঙ্গাদের জাতি রাষ্ট্রের যে সমস্যাটা, এটা তো আসলে রোহিঙ্গাদের বা মিয়ানমারের ইস্যু না, এটা তো আসলে একটা ন্যাশন স্টেটেরই আসলে ঝামেলা। হ্যাঁ, তো কিন্তু এইখান থেকে যখন উনি ওই বাংলাদেশের জায়গাতে আসছেন, তখন আমার ধারণা হইতেছে যে উনি আসলে পুরনো জায়গাটাতে আসলে ফিরে গেছেন। মানে উনি আসলে ন্যারেটিভটাকে, ওই পুরনো ন্যারেটিভটাকেই উনি আবার আসলে জাস্টিফাই করতে চাইতেছেন আর কি। যেমন ধরেন উনি বলতেছিলেন যে 62 নাম্বার পেজে বাংলাদেশের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল 71-এর ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে উন্মোচিত একটি জাতিসত্তার সংগ্রামের মাধ্যমে। হ্যাঁ, বা আসলে ওই যে জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র তৈরি হয়েছে। তো এইটা আমার কাছে সত্যি কথা মনে হয় না। মানে আসলে বরং এইটা তৈরি হয়েছে আরো অনেক, যখন বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছে তখন আসলে ওই বাঙালি জাতীয়তাবাদের ঘটনাটা আসলে কাজে লাগছে, বা ওই ন্যারেটিভটাকে আসলে ইম্পোজ করা হয়েছে আর কি। এইটা আমি বলছিলাম যে ধরেন 21শে ফেব্রুয়ারির ঘটনা দিয়ে খুব ভালো বোঝা যাবে। 21শে ফেব্রুয়ারি 1952 সালে হয়েছে, কিন্তু এরপরে দেখবেন আসলে আর খুব বেশি ঘটনা নাই। কিন্তু বরং ওই 1971-এর পরে এই যে বাঙালি জাতীয়তাবাদের বেসিসে বাংলাদেশ হয়েছে, সেটাকে জাস্টিফাই করার জন্য বাঙালি জাতীয়তাবাদের বেসগুলিকে তৈরি করা হয়েছে। তো জিনিসটা এমনভাবে না যে আসলে জাতি রাষ্ট্র বলে রাষ্ট্রগুলি তৈরি হয়েছে, বরং হচ্ছে রাষ্ট্রগুলি তৈরি হওয়ার পর আসলে জাতীয়তাবাদ কাজে দিছে, এইরকমের একটা ঘটনা এখানে ঘটছে আর কি। তো এই ভুলের কারণে আমার ধারণা যেটা হয়েছে, উনি আসলে ওই বাংলাদেশের যে আসলে ওই তথাকথিত আসলে হচ্ছে বাম বাকশালী বয়ানটা আছে, সেটাকে উনি আসলে সাবস্ক্রাইব করছেন আর কি, এবং করতে থাকছেন। যেমন ধরেন ওই 71 নম্বর পেজে আছে যে আসলে এই যে বাঙালি জাতীয়তাবাদ কি করে, আসলে সংখ্যালঘু সম্প্রদায়কে ওই যে মুসলিম অথবা ভাষা, বাংলা ভাষা হইলে হচ্ছে পাহাড়িদেরকে ইয়ে করে, পাহাড়িদেরকে হচ্ছে বিপদে ফেলায়, আবার হচ্ছে যখন আপনার মুসলিম জাতীয়তাবাদ আসে তখন আসলে সংখ্যালঘু বা হিন্দুদের উপরে ঝামেলা করে আর কি। তো আমার কথা হচ্ছে এইটা তো আসলে মানে মানে অনেক বেশি বুঝতে পারার কথা যে এটা আসলে আওয়ামী বয়ানের একটা ঘটনা, এটা তো পাওয়ার স্ট্রাকচারের ঘটনা। আপনি বাংলাদেশে আসলে ওই হিন্দুদের সম্পত্তি দখল করছে তো আওয়ামী লীগের লোকজনই, কারণ হয়তো আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় ছিল, স্বাধীনতার পরপরের বলেন বা অন্য সময়ের ঘটনাগুলিতে। বিএনপির লোকজন যে করে নাই তা না, কিন্তু যারাই করছে তারা পাওয়ার স্ট্রাকচারের সাথে সম্পর্কিত বলে এরা করতে পারছে। জাতীয়তাবাদ জাস্ট এখানে একটা ইয়ে হিসেবে কাজ করছে, মানে কি বলবো, যে একটা পর্দা হিসাবে কাজ করছে, একটা টুল হিসাবে কাজ করছে আর কি। এটা জাতীয়তাবাদের কারণে তো এই ঘটনা মানে বাংলাদেশের মানে এই ডিবেটের জায়গাটাতে যাওয়ার ঘটনাটা ঘটে নাই এখানে, বরং একটা ডিসিশনের ঘটনা চলে আসছে আর কি। তো রোহিঙ্গা জাতি রাষ্ট্রের ব্যাপারে এই কয়েকটা জিনিস আমি মার্ক করছিলাম। তারপরে যদি আসে ওনার চ্যাপ্টারের নাম হচ্ছে বনি আদমের খেলাফত ও মানবিক মর্যাদা। তো এইখানে উনি আসলে মানুষের ধারণাটা নিয়ে কথা বলছেন। হ্যাঁ, তো মানুষের ধারণাটা ওই যে হচ্ছে ফেরেশতা এবং পশুদের মাঝামাঝি এই রকমের ব্যাপার। হ্যাঁ, এই জায়গাগুলি তো আসছে।
কিন্তু ওই তো মানে আমার ধারণা হইতেছে যে এই যে মানুষের ব্যাপারটা, হ্যাঁ, যে এইটা তো আসলে খুব বেশি দিনের পুরনো ধারণা না আর কি। এইটা যে উনি বলতেছিলেন যে মানুষের ধারণা চিরকালই একটি সংকটাপন্ন ধারণা। এখন মানুষের ধারণাই তো আসলে চিরকাল ছিল না আর কি। এটা তো খুব রিসেন্ট ফেনোমেনাই আর কি। বা এখনো তো আমরা আসলে মানুষ কারা, আমি তো আসলে খুব একটা মানুষ না, আমরা আর কি। মানুষ তো হচ্ছে ওই যে ইউরোপিয়ান হোয়াইট মেল হচ্ছে মানুষ আর কি। এই আন্ডারস্ট্যান্ডিং ওনার নাই তা না, কিন্তু উনি যখন একটা মানুষের ইউনিভার্সালিটির মধ্যে পড়ে গেছেন তখন এই এই জায়গাগুলি ওনার ফোকাসের এরিয়ার বাইরে চলে গেছে। এবং উনি যে কনক্লুশন টানতেছেন 105 নম্বর পেজে, যে আমরা যদি খোদ মানুষের ধারণাকে সার্বভৌম ক্ষমতার বন্ধন থেকে মুক্ত না রাখতে পারি, তাহলে জাতি রাষ্ট্রময় দুনিয়ায় সার্বভৌম রাষ্ট্রের বন্ধন থেকে মানুষকে মুক্ত রাখার নানান সংগ্রাম ও জটিলতায় আক্রান্ত হবে। যে মানুষের ধারণাটারে আসলে বেস করতে হবে, এটাকে আসলে সেন্টার করে ধরে রাখতে হবে এবং এটাকে জাতি রাষ্ট্রের ফাঁদে পড়তে দেওয়া যাবে না। এইটা আমার কাছে খুব মানে কি বলবো, মানে তেমন কোনো সিগনিফিকেন্ট থিওরিটিক্যাল জায়গা মনে হয় না আর কি। যে বরং এটা জাস্ট একটা মানে কথার মতো জায়গাতেই আর কি। এই জায়গাটাতে যে মানুষকে আসলে সেন্টার করতে হবে, প্রাণ প্রকৃতিকে ধরে রাখতে হবে, এইগুলো তো আসলে মানে একটা থিওরিটিক্যাল জায়গা থেকে তো এর চেয়ে বেটার কিছু এক্সপেকটেশন আমার ছিল আর কি। তারপরে ওনার আসলে পরের মানে পার্টটা হচ্ছে মদিনা। ওই চারটা তিনটা পার্টের মধ্যে ফার্স্ট পার্টটা তো হলো হিজরত, সেকেন্ড পার্টটা হচ্ছে মদিনা। মদিনার ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে নাস্তিক শিবির এবং হোমোসাকের এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা। তো এখানেও আসলে ওনার সাথে আমার আসলে যখনই বাংলাদেশের জায়গাগুলিতে আসছেন তখন হচ্ছে উনি আসলে সেই পুরনো বাম বাকশালী বয় নিয়ে আসলে ফেরত গেছেন। যেমন একদম হচ্ছে 111 নম্বর পেজে উনি বলতেছিলেন নাস্তিক ব্লগার ও ইসলামিস্ট এইসবের জায়গাতে যে একটা তর্ক হচ্ছিল আর কি। উনি বলছেন 13 সাল থেকে ব্লগের সেসব দ্বন্দ্ব ব্লগ জগৎ পার হয়ে জাতীয় রাজনীতিতে জায়গা করে নিয়েছে। তো আমার কথা হচ্ছে ভাই, এগুলি জাতীয় রাজনীতিতে জায়গা করে নাই, এগুলিকে আসলে ইম্পোজ করা হয়েছে। একটা কালচারাল কনফ্লিক্টগুলোকে একটা পলিটিক্যাল রং দেওয়া হয়েছে। কারণ এতে করে হচ্ছে আসলে যে কোনো মানে কি বলবো, যে টোটালিটেরিয়ান রিজিম যেটা করে সেটা হচ্ছে যে আপনার কালচারাল কনফ্লিক্টগুলোকে আসলে পলিটিক্যালি সারভাইভ করায় রাখে। তাইলে হচ্ছে তার ভ্যালিডিটি নিয়ে মানে তার যে মানে তার জাস্টিফিকেশনের জায়গাগুলি নিয়ে যেটা প্রশ্ন তোলা না যায়। এখানে জাতীয় রাজনীতিতে জায়গা করে নেয় নাই, বরং জাতীয় রাজনীতিতে এগুলির ইম্পোজ করা হয়েছে। কালচারাল একটা সোসাইটিতে নানান ধরনের কনফ্লিক্ট থাকবে, হ্যাঁ। এখন এই কনফ্লিক্টগুলারে যখনই পলিটিক্যাল ইউজ করা হবে তখন আসলে এটার উদ্দেশ্য সম্পর্কে আমাদের মানে মানে কনসিয়াস থাকাটা ভালো। তো উনি যেভাবে আসলে জায়গাগুলিকে মানে দেখছেন, এই দেখার জায়গাগুলিতে আসলে ক্রিটিক্যাল আর হন নাই আর কি, বা হর জায়গাটাকে উনি আসলে গুরুত্বপূর্ণ মনে করেন নাই। এখানে আসলে উনি ওই হোমোসেকারের ধারণাটা নিয়ে বলছেন, হ্যাঁ। এখানেও ওই যে সেই জায়গাটা যে উনি আসলে ওই খালেদা জিয়া এবং বিএনপিকে আসলে দোষ দিচ্ছেন 113 নম্বর পেজে, যে আসলে খালেদা জিয়াও আসলে শাহবাগ আন্দোলনকারীদেরকে নাস্তিক আখ্যা দিয়ে এই রাজনীতির শক্তি বৃদ্ধি করেছেন। বিএনপি তখন ওই জায়গাতে কোনো রোলই প্লে করতে পারে নাই আর কি। ওনারা যেগুলি আসলে পলিটিক্যালি ওই জায়গাগুলিকে ওনারা এনকাউন্টারই করতে পারেন নাই। সমস্যাটা বরং ওই জায়গাটাতে হয়েছে। ওনারা আসলে ওই ওই জায়গাটাতে বরং ওনারা পলিটিক্যাল ইনভলভমেন্টটাকে হারিয়ে ফেলছেন আর কি। এবং ওই যে আওয়ামী বয়ান যে কারণে বলতেছে, ওনার 114 নম্বর পেজে এটা আছে যে দানবীয় রাষ্ট্রযন্ত্র বাংলাদেশে গড়ে উঠেছে, তার সাথে বর্তমান আওয়ামী লীগের টোটাল লেটেরিয়ান রাজনীতি একদেহ হয়ে গেছে। তো আমার কথা হইতেছে যে এইটা মানে কি বলবো, যে এই জিনিসটা আওয়ামী লীগ আর সরকার দুইটা আলাদা ব্যাপার কখনোই ছিল না। মানে জিনিসটা একদম স্বাধীনতার পর থেকেই ওনারা হচ্ছে বাংলাদেশের সরকারকে আওয়ামী লীগের সরকার হিসাবে ইউজ করছেন আর কি। বাকশাল তো এইটাই, বাকশালের মানে হইতেছে যে সরকারি লোকজন হচ্ছে দলের সদস্য হবে, এবং দলের সদস্য না হইলে আপনি আসলে সরকারের চাকরি পাবেন না। এখন নয়া বাকশালের সময় ঘটনাটা এইটা, আপনাকে আসলে আগে বাকশালী হইতে হবে, তারপরে আপনি সরকারি চাকরি পাবেন। যে কোনো একটা এলাকায় আসলে আপনার মন্ত্রী এমপিদের চেয়ে দাপট বেশি হচ্ছে ডিসিএসপিদের, হ্যাঁ, কারণ ওনারা হচ্ছে রিয়েল বাকশালী। তো এই জিনিসটা এমন না যে আলাদা ছিল একসাথে হয়ে গেছে, এইটা একসাথে হওয়ার কাজটাই চলতেছিল আর কি। এবং এটা একসাথে শুধু সরকার আর আওয়ামী লীগ না আর কি, এখানে মিডিয়া এবং মিলিটারি এরা সবাই মিলেই আসলে এই প্যাকটা তৈরি হয়েছে আর কি। তো এখানে উনি যে ধারণাটা নিয়ে কথা বলছেন সেটা হচ্ছে হোমোসেকারের ধারণাটা আর কি।
তো হোমোসেকার ধারণা উনি বলতেছিলেন যে শিবির একসময় হোমোসেকার ছিল, নাস্তিক একসময় প্রথমে নাস্তিক হোমোসেকার ছিল, তারপর হচ্ছে শিবির হোমোসেকার ছিল, তারপর উনি বলতেছেন যে না, তারপরে বিএনপিও একসময় এই অবস্থায় চলে আসে যে বিএনপির আপনি যে ও বিএনপি করে তাহলে ওরা মাইরা ফেলা যাইতে পারে আর কি। এই তো তাইলে আসলে হোমোসেকারের আর আসলে সিগনিফিকেন্সটা কি থাকলো? তাইলে তো আসলে হোমোসেকার ধারণাটা তো হইতেছে যে এখনকার রিয়ালিটিটাকে আমার জন্য এক্সপ্লেন করতে পারতেছে না। আমি যদি যাকে খুশি তাকেই আমি ভিক্টিমাইজ করে ফেলতে পারি, যাকে খুশি তাকেই ধরে আমি গুম করে ফেলতে পারি, তাইলে আমার এখানে হোমোসেকার তো যে কেউ, মানে এটা একটা আইডেন্টিটি, একটা জাস্ট একটা প্রলেপের দরকার পড়ে যে এক এক সময় এক একটা আপনি এই একটা নাম তো আসলে দিয়েই দিতে পারেন। মানে কাউরে নাস্তিক বানাইলেন, কাউরে শিবির বানাইলেন। আবার নাস্তিকের যে ঘটনাটা, নাস্তিক হওয়াটা কিন্তু একটা সময় আসলে প্রাইডের ব্যাপার ছিল। ব্যাপারটা এরকম না যে মানে শিবির হওয়াটা প্রাইডের ব্যাপার ছিল না, কিন্তু 80s পর থেকে যে আপনি আসলে নাস্তিক, তার মানে হচ্ছে কমিউনিস্ট হওয়ার পূর্ব শর্ত হচ্ছে এটা। এখন যেমন একটা ইন্টেলেকচুয়াল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে না, আমি 2-3টে ইসলামী টার্মও বলতে পারি, আমি খালি হচ্ছে ওই ইউরোপিয়ান সেকুলার থটই জানি না, আমি আসলে গাজ্জালি, ফারাবি ওনাদের নামও জানি। তো এই 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 জায়গাটা তো ছিল, এটা আমি বরং আসলে হোমোসেকার ধারণাটা এখানে আমার কাছে আসলে একটু কি বলবো যে ঘটনাটা একটু মানে আমার কাছে মনে হয় যে এটা আসলে পুরো রিয়ালিটির জায়গাটাকে আসলে এক্সপ্লেন করতে পারে না আর কি। বরং একটা টার্ম কয়েন হয়েছে, তো সুতরাং এই টার্মটাকে আমরা এখানেও অ্যাপ্লাই করে দেখলাম আর কি। কিন্তু এই টার্মটা আমার ধারণা বাংলাদেশের যে বর্তমানের রিয়ালিটি সেটাকে আসলে অনেক দূর পর্যন্ত আনএক্সপ্লেন্ড করেই রাখে আর কি। বরং এখানে ঘটনাটা হচ্ছে যেন আমি একটা আইডিয়া পাইলাম, আইডিয়াটা এখানে দেখলাম আরে এটার সাথে তো মিল আছে, এইটুকুই ব্যাপার মনে হয়েছে। এর বাইরে আসলে অন্য কোনো সিগনিফিকেন্স এটা তৈরি করতে পারে নাই এই কারণ হইতেছে যে ওনার যখনই বাংলাদেশের এক্সিস্টিং ন্যারেটিভগুলি আছে, এই ন্যারেটিভগুলিতে উনি আসলে একই জায়গায় থেকে গেছেন আর কি, এই জায়গা থেকে নড়তে চড়তে পারেন নাই। যেমন ধরেন 126 নম্বর পেজে ওই যে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের ব্যাপারে উনি বলতেছেন যে আসলে বঙ্গবন্ধু যদিও একজন গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন, মানে ওনার 100 পাওয়া যাবে যেখানে উনি গণতান্ত্রিক ছিলেন না। হ্যাঁ, উনি তাইলে কেমনে বাকশাল তৈরি করেন? হ্যাঁ, এবং যেখানে উনি কোনো পিপলস ম্যান্ডেটও নেওয়ার দরকার মনে করেন নাই। তো এইটা তো কোনো গণতান্ত্রিক নেতার লক্ষণ হইতে পারে না আর কি। আবার উনি এরপরে হচ্ছে 129 নম্বর পেজে বলতেছিলেন, হ্যাঁ, যে জিয়াউর রহমান রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণের দিক থেকে তিনি বঙ্গবন্ধুর চেয়েও বেশি সর্বময় ক্ষমতার অধিকারী এবং একজন সার্বভৌম শাসক ছিলেন। হ্যাঁ, তো উনি আসলে যেন সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন। আসলে ঘটনাটা কীরকম, মানে উনি তো একটা আসলে ইনহেরিয়েট করছেন একটা হচ্ছে মানে মিলিটারি সরকার। তো দেন ওখান থেকে তো উনি তো আসলে মানে একটা ডেমোক্রেটিক সোসাইটির মানে একটা রাষ্ট্রযন্ত্রের দিকে করছেন। ওনার আমলে তো 3টে ইলেকশন হয়েছে, 2-3টে ইলেকশন হয়েছে আর কি। এবং লাস্টলি যে ইলেকশনটা হয়েছে যেটাতে হচ্ছে সাত্তার ইলেক্টেড হইলেন আর কি, সেটা কোনভাবে হইল, বা উনি যে ইলেকশনগুলি করলেন সেই ইলেকশনগুলি তো ওনাকে এক ধরনের পিপলস ম্যান্ডেটের দিকে উনি যাওয়ার চেষ্টা করছেন। তো এখানে যে ধরনের জেনারেলাইজেশনগুলি হয়েছে যে না আওয়ামী লীগও খারাপ, বিএনপিও খারাপ, এটা আমার বলতে হবে, এটা হচ্ছে বাম বাকশালী বয়ান আর কি। তো আমার কথা হইতেছে ভাই, আমি আগামবেন বইলা মানে হচ্ছে বেনিয়ামিন বইলা আমাকে যদি ওই বাম বাকশালী বয়ানটাই জাস্টিফাই করা লাগে, তাইলে আসলে এই জায়গাগুলিকে নতুনভাবে কি রিলেভেন্সটা তৈরি করে, এইটা আমার কাছে খুবই কি বলবো যে হতাশাজনক ব্যাপার মনে হয়েছে আর কি। যে উনি আসলে পুরান ন্যারেটিভগুলির জায়গাতেই হচ্ছে আসলে ফেরত যেতেছিলেন আর কি, এবং বারবার ফেরত গেছেনি মানে বলা যায়। হ্যাঁ, উনি হচ্ছে যে ওই হলি আর্টিজানের যে জায়গাটাকে বলতেছিলেন, যে ওইটা অ্যাগেন আমি মনে হয় 2-1বার এটা বলেও ফেলছি, যে উনি বলতেছিলেন যে এটা ইসলামী আইন ঐতিহ্যের কোনো ছিল না। মানে এটা কেন হবে, কারণ এটা তো হইতেছে যে আসলে এই এই জায়গাটার জন্য আসলে এক ধরনের আইডিওলজি কি আসলে তো হেল্প করে। মানে আমি পিয়াস করিমের সাথে একটা কথা বলতেছিলাম যে দেখেন আমাদের মাদ্রাসার ভয় দেখানো হইতেছিল তখন 2013 সালে, কিন্তু হলি আর্টিজান ঘটাইছে কারা? এরা ছিল হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির লোকজন, এরা তালালা পড়ছে, এরা লাদেন দিয়ে হচ্ছে ইনফ্লুয়েন্স ছিল, যে লাদেনের হিরোজম করতে চাইছে আর কি। তো সুতরাং এই যে এরা যথেষ্ট ইসলামিক ছিল কিনা, এটা তো আসলে কোনো কি বলবো যে এটা কোনো বিচারের ব্যাপার হইতে পারে না যে ওনারা কতটা ইসলামিস্ট ছিলেন।
ওনারা তো এই জায়গাগুলিকে করছেন হচ্ছে অন্য আরো অনেকগুলি জায়গা থেকে আর কি, যেই জায়গাটা আমার মনে হচ্ছে যে উনি ওই থিওরিতে ফোকাস করার কারণে ওই আইডিয়ার জায়গাটাতে উনি ফোকাস করতেছেন। বাংলাদেশের ব্যাপারে যেটা বলতেছিলাম যে আসলে বাঙালি জাতীয়তাবাদ তারপরে হচ্ছে বাংলাদেশ তৈরি হইলো, এই যে আইডিয়াটাকে বেস করতেছেন, নতুন একটা থিওরিটিটাকে বেস করছেন, কিন্তু কোনো একটা থিওরিটিক্যাল রিয়েলিটির জায়গাতে উনি উনি এই জায়গাগুলিকে দেখার চেষ্টা করতেছেন না। এরকমের একটা সমস্যা আমার কাছে আছে বলে মনে হয়েছে আর কি। এরপরে আসছে যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে যে আপনার হাবিল ও কাবিল এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে আর কি। তো এখানেও আসলে উনি যেটা করছেন যে আসলে জিজেকের একটা ইয়ের ব্যাখ্যা দিচ্ছেন আর কি। মানে জিজেক বলতেছিলেন একটা লেখাতে যে আসলে ইসলামিস্ট এবং হচ্ছে ইসলামী থিঙ্কিং এবং হচ্ছে ইহুদি থিঙ্কিংয়ের সাথে একটা মিল আছে এরকম জায়গাতে। তো উনি বলতেছিলেন যে না, এখানে আসলে বরং ক্রিশ্চিয়ানিটির সাথে ইসলামিক থিঙ্কিংয়ের এক ধরনের মিল আছে। তো আমার কাছে এই পুরো বইটাতে এরকম মনে হয়েছে যে আসলে অনেকগুলি চ্যাপ্টার আছে যেখানে উনি হচ্ছে আসলে, যেমন একটা জায়গায় আছে ওই আগামবেন হবসের রাষ্ট্র ধারণাটাকে কীভাবে ব্যাখ্যা করছেন সেটা নিয়ে উনি আসলে রিভিউ করছেন বা ক্রিটিক করছেন, কিন্তু সেই জায়গাগুলিতে থেকে আসলে মানে কি বলবো যে অনেকগুলি বুক রিভিউ, সেপারেট বুক রিভিউ এখানে তৈরি হইতে পারতো আর কি, যেগুলির আসলে পুরো আলাপের সাথে উনি রেলেভেন্স নাই না, উনি রেলেভেন্সের জায়গাগুলিকে খুব বেশি স্পষ্ট করে তুলতে পারেন নাই আর কি। এখানে যেমন একটা কথা, মানে কিছু জায়গাতে তো আসলে একদম প্রাইমারি লেভেলেও উনি চলে গেছেন আর কি, যে নীতিশাস্ত্র 145 নম্বর পেজে এরকম আছে যে হচ্ছে নীতিশাস্ত্র আর আইনশাস্ত্র পরস্পরের উপর নির্ভর করলেও এক বিষয় না। তো এইটা তো আসলে একটা কমন সেন্সের ব্যাপারে, আমরা জানি ক্রাইম এবং সিন তো দুইটা আলাদা জিনিস। তো ওইখান থেকে উনি আসলে কিছু আলাপের সূত্র তৈরি করছেন আর কি। তো কিন্তু আমার মনে হয়েছে যে এই আলাপের সূত্রগুলি যেটা করছে যে আসলে অনেক ডিপ পর্যন্ত প্রাইমারি লেভেল থেকে আলাপগুলি করা দরকার, এই রকমের একটা আর্চ তৈরি করছে, কিন্তু আলাপগুলিকে কখনোই আসলে রিলিভেন্ট করে তুলতে পারে নাই, কোনো জায়গাতে শেষ করে তুলতে পারে নাই। এইটা বরং এক ধরনের কি বলবো যে এক ধরনের একটা প্রসেস হিসেবে কাজ করছে। আমি আসলে অনেক কিছু জানি, আমার অনেক কিছু বলার আছে, তো এইটা আসলে খুব বেশি কিছু, মানে এটা যতটা না আসলে আলাপের জায়গাটাকে ওপেন আপ করছে, তার চাইতে আসলে আমার মনে হয় ডিস্ট্র্যাক্ট করছে অনেক বেশি আর কি। এই ধরনের একটা টেন্ডেন্সির জায়গা এইটার মধ্যে আছে আর কি। তারপরের চ্যাপ্টারটা হচ্ছে ওনার বায়োপলিটিক্স নিয়ে। এইখানে বায়োপলিটিক্সের চ্যাপ্টারের নামটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের বিজ্ঞাপন, জৈব ক্ষমতার ভাষা ও মতাদর্শিক কারবার। ওখানে উনি র্যাবের 2-3টা বিজ্ঞাপনের জায়গা নিয়ে কথা বলছেন আর কি, যে র্যাবের জায়গাগুলি কিভাবে তাদের অথরিটেরিয়ান জায়গাটাকে আবার রিকনফার্ম করে আর কি। তো এখানে নো ডকুমেন্টারি নিয়ে আমার একটা নামে একটা ডকুমেন্টারি হয়েছিল আর্জেন্টিনার। তো সেখানের একটা ইন্টারেস্টিং কথা আছে আর কি, এটা আমি এখানে আর না বলি, এটাও আমি ইয়ে করে গেলাম, আমি কমেন্টে এটা রিভিউ নিয়ে একটা কথা ছিল, সেটা আমি দেখাবো না, মানে লেখার লিঙ্কটা দিব না। তো ওইখানে কথাটা হইতেছে এরকম যে আসলে এক ধরনের ভয় দেখাইতে চাই, সেখানে হচ্ছে ফুল পাখি গান দেখাইলে যেন হচ্ছে যে এটা ভালো হয় আর কি। তো আমার কাছে মনে হয় দুইটাই আসলে হচ্ছে ইয়ের ব্যাপার, মানে কি বলবো যে প্রজেকশনের ব্যাপার, প্রোপাগান্ডার ব্যাপার আর কি। প্রোপাগান্ডাটা ইম্পর্টেন্ট, কিন্তু হইতেছে প্রোপাগান্ডাও তো আসলে সত্যির কথাটাকে বলে, তো ওই জায়গাটাকে উনি রিভিল করতে চাইছেন, তো ওইটা তো করা যায় আর কি। তারপরের চ্যাপ্টারটার নাম হচ্ছে দেয়াল। এখানেও উনি আসলে ওই গেম অফ থর্নস, তারপরে হচ্ছে অ্যাটাক অন টাইটান, এই জায়গাগুলির উদাহরণ দিচ্ছেন। তো এখানে আমার কথা হচ্ছে যে আসলে এই উদাহরণগুলিকে আসলে একভাবে তৈরি করা হয়। আমার ধারণা হচ্ছে উদাহরণগুলি আসলে আমাদের রিয়েলিটিটাকে মানে কি বলবো এক্সপ্লেন করে, ব্যাপারটা এরকম না, বরং আমাদেরকে রিয়েলিটিটাকে এক্সপ্লেন করার জন্য আমার ধারণা ওই জায়গাগুলিকেও তৈরি করা হয়। হলিউডের তো এরকম একটা প্রজেক্ট আছে আর কি, ওনারা তো এই কাজটা তৈরি করতে চায়। বরং দেয়াল বলতে আমি এমন একটা জায়গা বুঝি যে দেয়াল যে জিনিসটা আমরা আসলে দেখতে পাইতেছি না, বা যে জিনিসটা আমরা আসলে মানতে পারতেছি না, ওই যে জায়গাটা হচ্ছে দেয়াল। দেয়াল এরকম আসলে ফিজিক্যাল ব্যাপার তো না, বা আইডিওলজিক্যাল কনফ্লিক্টের জায়গাগুলিও না, বরং মানে আছে, তো এই জায়গাগুলি আছে, কিন্তু এগুলি আসলে অনেক বেশি ভিজিবল দেয়াল, বরং এখানে আমাদের অনেক বেশি ইনভিজিবিলিটির জায়গা আছে, যেই জায়গাগুলিকে আমরা আসলে দেয়াল হিসাবে রিকগনাইজ করার জায়গাটাতে বরং স্ট্রাগল করতেছি আর কি। এই জায়গাগুলিকে আমরা দেখতে পারলে ভালো আর কি। উনি যে জায়গাগুলিকে দেখানোর চেষ্টা করছেন সেটা হচ্ছে যেগুলি আমাদের ভিজিবিলিটির এরিয়ার মধ্যে আছে, এটা হচ্ছে আমার কথা। আর ওনার যে ওই মদিনার যে লাস্ট চ্যাপ্টারটা, সেটা হচ্ছে মদিনা প্যারাডাইম, এটা উনি বলছেন ওনার সেন্ট্রাল
আহ, আহ, লেখা আর কি এই বইটার। এখানে উনি আসলে বরং ওই যে আমার যে ধারণা, উনি তো আসলে যেটা করছেন, যে জায়গাটাকেই তৈরি করছেন, সেই জায়গাটাকে উনি দেখাইতে চাইছেন যে সেটা আসলে আমাদের আদর্শগুলি যেটা আছে, আইডিওলজিগুলি যেটা আছে, সেটার সাথে আমাদের রিয়েলিটিটা মিলে কিনা, এইটার বরং অনেক বেশি চেষ্টা হয়েছে রেদার দেন ওই যে থিওরিটিক্যাল রিয়েলিটির জায়গা। ওই যে 215, এটা হচ্ছে আপনার 215 নাম্বার পেজে, ওইখানে উনি বলতেছিলেন যে আসলে ওই মদিনার যে জায়গাটা, যে মদিনা আসলে নগর রাষ্ট্র ছিল কিনা, এখানে একটা সেন্ট্রাল আইন থাকতে হবে এবং হচ্ছে গোত্রগুলি একটু আলাদা থাকতে হবে, তাইলে বোঝা যাবে যে এটা একটা নগর রাষ্ট্র হয়েছে। তো আমার কথা হচ্ছে এইভাবে ডেফিনেশন দিয়ে তো আমরা আসলে জায়গাগুলিকে বুঝি না, বা অনেক ডেফিনেশনের ভিতর দিয়ে আসলে জায়গাগুলি তৈরি হয় না, বরং যখন জায়গাগুলি তৈরি হয় তখন আমরা এগুলিকে ডিফাইন করার চেষ্টা করি, অনেক সময় একটা হয়ে ওঠার মধ্যে থাকে আর কি। তো ওনার এই যে এই দেখার যে জায়গাটাকে আমি বলতে চাইছি, সে আমার ধারণা এই যে মদিনা একটা নগর রাষ্ট্র ছিল কিনা, এই যে উনি একটা সংজ্ঞার জায়গা থেকে দেখতে চেয়েছেন, এইটা আমার কাছে এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি স্পষ্ট হয়েছে আর কি। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। আর হচ্ছে যে ওনার হচ্ছে মূল কথাটা উনি বলতে চাইছেন আসলে 200, যেটা অনেক বেশি পাওয়া যাবে আর কি, আমার ধারণা 230-31 নাম্বার পেজে আর কি। উনি যেটা আসলে বলতে চাইছেন যে একটা রাষ্ট্রের জায়গাতে একটা প্যারাডাইম তৈরি করতে হবে, এবং এই প্যারাডাইমটা আসলে 3টা জিনিসের জায়গা দিয়ে তৈরি হবে। একটা হচ্ছে দিন বাস্তবায়নযোগ্য মদিনার অনুপস্থিতি, এবং দিনের মাহাদীয় ও রাষ্ট্রীয় প্যারাডাইমের উপস্থিতি, এই তিনে মিলেই মদিনা প্যারাডাইম। মানে দিন বলতে উনি যে জাস্টিসের যে জায়গাটা, সেই জায়গাটা না থাকা, এবং হইতেছে যে আসলে বিপ্লবের এবং হচ্ছে বিপ্লবের উপাদানগুলি থাকা, এবং হচ্ছে যে আসলে মানে এর একটা ওই যে শাস্ত্রীয় ইন্টেলেকচুয়াল জায়গা তৈরি করা, এই তিনটা মিলেই হইতেছে আসলে প্যারাডাইমের জায়গাটা। ওইটা উনি আমার ধারণা এইভাবে উনি প্যারাডাইমের জায়গাটাকে আইডেন্টিফাই করতে চাইছেন। মানে আমার কাছে মনে হচ্ছে মাহাদি মানে তো হইতেছে আসলে বিপ্লব, আপনার এই বিপ্লব করতে পারতে হবে, মানে এবং বিপ্লবের সম্ভাবনাগুলি আছে, আমরা এই বিপ্লবটা করব। এখন কথা হইতেছে যে এইটা মানে ধরেন ওইটারে হয়তো উনি একটা নতুন টার্ম দিয়ে বলছেন, কিন্তু এই বিপ্লবের ধারণা থেকে উনি আসলে খুব বেশি বেশি দূর চলে আসছেন বা বাইর হইতে পারছেন, এটা আমার কাছে মনে হয় না। বরং এর পরের লাইনগুলিতে উনি আসলে বলছেন যে আমাদেরকে আসলে বিপ্লব করতে হবে আর কি। হ্যাঁ, একটা জরুরি অবস্থা তৈরি করতে পারতে হবে, এইটাই বরং আসলে মানে ওই যে উনি 237 নাম্বার পেজে এটা বলতেছিলেন। এই ধারণাগুলি শুধু আধুনিক সেকুলার ধারণাই নয়, বরং ইব্রাহিমী ধর্মীয় ঐতিহ্যের ইতিহাসই এবং নবীর জীবনের সংগ্রামেও গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক ধারণা হিসেবে হাজির ছিল। মানে বিপ্লব যে আমরা এখন ওই মার্ক্সের জন্য বিপ্লব করতেছি তা না, ইসলামের মধ্যেও বিপ্লবটা আছে, বিপ্লব আমাদেরকে করতে পারতে হবে। উনি এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে খুব অপারেট করছেন, সেই রকমের কোনো জায়গায় আসলে এখানে নাই আর কি। তো ওই মদিনা প্যারাডাইম হইতেছে যে বিপ্লবের একটা আরেকটা শর্তকে বা হাজির করে তোলা, এরকমের একটা জায়গা আমার কাছে মনে হয়েছে। লাস্ট পার্টটা হচ্ছে কিয়ামত, কিয়ামতের হচ্ছে আসল জরুরি অবস্থা, কিন্তু ওইখানেও আসলে আমার মনে হয়েছে যে উনি আসলে ওই যে বাম বাকশালী বয়ানের মধ্যেই আছেন, এবং হচ্ছে এক ধরনের তৈরি জাস্টিফিকেশনের জায়গাগুলিকে তৈরি করতেছেন আর কি, খুব সফটলি। মানে থিওরিটিক্যালি উনি এটার পক্ষে আছেন তা না, উনি তো আসলে বিপক্ষেই আছেন, উনি তো এদের সমালোচনা করতেছেন। কিন্তু উনি যেমন 250 নম্বর পেজে বলতেছিলেন যে পরবর্তী সময়ে বল প্রয়োগে জয়লাভের মাধ্যমে এবং দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রের সার্বভৌম সম্পত্তিতে তাদের বৈধতা পোক্ত হয়েছে। মানে কিন্তু এইটা তো অনেক বেশি আসলে ডার্টি গেম ছিল, আমরা জানি আসলে 2014 সালের যে ইলেকশনটা এরকমের একটা ব্যাপার হয়েছিল যে নানান দেশের জাতিসংঘের লোকজন আসছিল, এবং এরকম একটা কমিটমেন্টের কথা শোনা যায় যে আসলে যে এখন একটা ইলেকশন করে ফেলি, তারপরে হচ্ছে আমরা নতুন করে আরেকটা ইলেকশন দিব। তারপরে তো আসলে ইলেকশন দেওয়া হয় না, বিএনপিও ইলেকশনের দিন কিছু করে নাই, এরকমের একটা ব্যাপার হয়েছে। মানে এটা একটা টোটালিটেরিয়ান রেজিমের মধ্যে দিয়ে শুরু থেকেই ছিল। তো এই এই জায়গাটা যে সমস্যাজনক, সেই জায়গাটাকে যেন হচ্ছে যে অন্য রাষ্ট্রগুলির বৈধতার ভিতর দিয়ে এটা টিকে আছে, এটা যেন তার নিজের এই যে নিজের যে ন্যাস্টি জিনিসটা, ডার্টি জায়গাগুলির মধ্যে দিয়ে যেন এটা আসলে নাই, এইভাবে একটা সফটকোর একটা জায়গা তৈরি করে আর কি। হ্যাঁ, যেমন ধরেন আবার হচ্ছে 254 নম্বর পেজে উনি বলতেছিলেন যে শেখ হাসিনা তো একজন উদাহরণ মাত্র।
কিন্তু আপনি যদি এই উদাহরণ মানে উনি কথার কথাই বলছেন, মানে উনি যে খুব সিরিয়াসলি বলছেন তা না, যে সিস্টেমটা ইফিল, মানুষ তো আসলে মাত্র। কিন্তু আপনি ক্যান ইউ ইমাজিন এনি নাজি পার্টি উইদাউট হিটলার? মানে এটা কি সম্ভব? মানে এটা তো হইতে পারে না। তো এই জায়গাগুলিকে উনি খুব কি বলবো যে কনসাসলি এটা চাইছেন তা না, কিন্তু উনি যে বয়ানটাকে তৈরি করছেন সেটা যেন হইতেছে যে আমার ধারণা এক ধরনের সফটকোর জায়গা হিসেবে তৈরি করছে আর কি। তারপরের চ্যাপ্টারটা হচ্ছে ওয়াক্ত ও সাকিনা নামে। এখানে নাও অ্যান্ড টাইমের একটা ধারণা নিয়ে উনি কথা বলছেন আর কি। এইখানেও ওই যে যে জায়গাটা আসছে মুক্তিযুদ্ধের জায়গাগুলা, এই জায়গাগুলি আসলে প্রবলেমেটিক আর কি। হ্যাঁ, বা প্রবলেমেটিক উনি হইতেছে এখানে আমার মনে হয়েছে যে উনি যেন হচ্ছে ওই আহমেদ ছফা এবং সলিমুল্লাহ খানকে আসলে ওই বিহাদ বিপ্লব এসব দিয়ে হচ্ছে উনি আসলে এক ধরনের করতে চাইছেন, জাস্টিফাই করতে চাইছেন। তো আমার কথা হচ্ছে যে ওনারা জাতীয়তাবাদী ধারণা থেকে দেখছেন এটাকে জাস্টিফাই করার জায়গাটাতে আসলে তেমন কিছু আসলে গেইন করার উপায় নাই আর কি। হ্যাঁ, সফা যে ধরনের আবেগের জায়গা থেকে দেখছেন সেখানে ইন্টেলেকচুয়াল কমিটমেন্টের জায়গা বা এক্সপ্লোরেশনের জায়গা তো খুব কমই আছে। উনি দেখতেছেন যে ওইখানে যেন একটা হচ্ছে বাংলাদেশে একটা সেন্টার পয়েন্ট হয়ে উঠবে। হ্যাঁ, বাংলাদেশে এখানে হচ্ছে যেন এখানে ভাষা জাতীয়তাবাদ নাই, এখানে যেন ধর্মীয় এলিমেন্টগুলি নাই, এভাবে আসলে এটা হয়ে ওঠার কথা না আর কি। আমার ধারণা উনি এটা একটা ব্যর্থ চেষ্টা চালাইছেন আর কি। তারপরে হচ্ছে বাংলার অনাগত সমাজ নামে একটা চ্যাপ্টার আছে, ওইখানে আসলে কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলছেন। এখানে উনি ওই ভারতের বৈচিত্র্যের মধ্যে আছে ঐক্য, কিন্তু ওইটাও তো আসলে ওই যে কথার কথায়, মানে ভারত তো কখনোই এই জায়গা থেকে অপারেট করে না। আর ফ্যাসিবাদের জায়গাতে আমার আসলে পয়েন্ট হচ্ছে, মানে রেফারেন্স পয়েন্ট হচ্ছে বরং উম্বেরতো একো। উনি অনেক বলছেন যে আসলে দেখেন একটা জায়গার ফ্যাসিবাদ আরেকটা জায়গার ফ্যাসিবাদের সাথে মিলে না। আপনার ওই হিটলারের ফ্যাসিবাদ আর হচ্ছে মুসলিনের ফ্যাসিবাদ এক না, আবার স্পেনের যে ফ্যাসিবাদ ছিল সেটা একই রকম ছিল না। তো সুতরাং বাংলাদেশের যে ফ্যাসিবাদের জায়গা সেটাকে আমরা বাকশালে দিয়ে না বুঝতে পারলে সেটা আসলে ওই ইউরোপিয়ান ফ্যাসিজমের জায়গা দিয়ে আসলে বোঝার খুব একটা উপায় নাই আর কি। এরকমের একটা জায়গা আছে। কাশ্মীর ইস্যু নিয়ে উনি বলছেন, উনি ধর্মীয় ও ভাষার জাতীয়তাবাদের জায়গা বলছেন, ওই হিন্দি এবং উর্দু ভাষা নিয়ে উনি কিছু কথা বলছেন আর কি। হ্যাঁ, আমার কাছে মনে হয় ভাষার ব্যাপারটা আরও বেশি কমপ্লিকেটেড আর কি। হ্যাঁ, যে এখানে মানে ভাষা একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের জায়গা থেকে চলে। হ্যাঁ, তো কিন্তু এখানে ব্যাপারটা এরকম না যে একটা ভাষা চাপানোর একটা ব্যাপার আছে। মানে ভাষা নিয়ে কথা বলতে গেলে আসলে আরও অন্য জায়গাগুলিতে চলে যেতে হবে আর কি। উনি যেভাবে দেখছেন যে ভাষা আসলে তো একটা ক্ষমতা কাঠামোর একটা টুল। মানে আপনি না চাইলেও তো আসলে প্রমিত ভাষায় আমাদেরকে কথা বলতে হবে, লিখতে হবে। আপনি অফিসিয়াল ভাষায় তো অন্য কিছু লিখতে পারবেন না। তো সুতরাং এই জায়গাগুলি যখন টুল হিসাবে তৈরি হয় ভাষা, তখনই এটা আসলে তার জায়গাটা তো মানে হারাইতে থাকে এবং ভাষা তো ইভলভ হইতে থাকে। এবং এক একটা ভাষা যে মারা যায়, নতুন একটা ভাষা যে এমার্জ করে, সেটা এক ধরনের কনফ্লিক্টের ভিতর দিয়ে আসলে এমার্জ করে আর কি। তো একটা জায়গাতে আমার মনে হইতেছিল যে উনি তো খুব ক্লোজ একটা জায়গাতে চলে আসছেন আর কি, কিন্তু উনি এবং আমি জায়গাটাকে উনি আসলে আবার এড়াইও চলে গেছেন আর কি। যেমন একটা জায়গায় বলতেছিলেন 292 নম্বর পেজে যে বাংলাদেশের সংবিধান এখন ধর্মনিরপেক্ষতার মূলনীতি আবার ফেরত এসেছে, অথচ আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সাম্প্রদায়িক ও উগ্র জাতীয়তাবাদী একটি পর্বে বসবাস করছে। মানে মানে ধর্মীয় জাতীয়তাবাদ, ওই তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এইগুলা তো আমি ওই যে বারবার বলতেছি, এগুলি আসলে এক ধরনের হিসেবে কাজ করে, প্রোপাগান্ডা হিসেবে কাজ করে এগুলি। মানে কি বলবো যে একটা এলিমেন্ট হয়ে ওঠার জায়গাটাতে আসলে ওই একটা ন্যারেটিভ প্রোপাগান্ডা, এই জায়গাগুলি একদিকে, আরেকটা হচ্ছে থিওরিটিক্যাল রিয়ালিটির জায়গাগুলি আরেক দিকে থাকে। এই জায়গাগুলিকে উনি আসলে, আমি কি বলবো যে উনি দেখতেছেন কিন্তু উনি যেন আবার দেখতেছেন না, মানে চোখের সামনে আছে কিন্তু পড়তেছেন না আর কি। এরকমের একটা কনফ্লিক্টের জায়গা আমার কাছে গিয়ে আছে বলে মনে হচ্ছে। আর এই অনাগত সমাজের শেষে গিয়ে উনি আসলে যে সলিউশনের জায়গা তুলতেছেন, সেই সলিউশনগুলি আসলে এক ধরনের স্লোগানের জায়গা হয়ে গেছে, এক ধরনের মানে কি বলবো একটা রহমতের সমাজ দরকার আমাদের, এই ধরনের ওনার একটা এক্সপেকটেশনের জায়গায় চলে গেছে, যেটা আসলে ইন্টেলেকচুয়াল আলাপের একটা ফিনিশিং হিসাবে থাকতে পারে, কিন্তু আসলে কোনো নতুন এরিয়ার জায়গাতে আসলে এক্সপ্লোর করতে পারে বলে মনে হয় না। এরপরের চ্যাপ্টারটা হচ্ছে দাব্বা। দাব্বা মানে হচ্ছে পশু। এখানে উনি আসলে ওই আগামবেনের হচ্ছে হবসের রাষ্ট্র ধারণা নিয়ে যেটা বলছেন সেটার একটা রিভিউ উনি
হাজির করছেন আর কি। হ্যাঁ, রাষ্ট্র হইতেছে একটা ইন্টারমিডিয়েটারি ঘটনা। তো এখন এইটা নিয়ে আমার কথা হইতেছে যে এই ধারণাগুলি আসলে যতটা সত্য বা মিথ্যা, তার চাইতে জরুরি হইতেছে এই ধারণাগুলি আসলে কিভাবে ইউজ হইছে বা কিভাবে ইউজড হইতেছে। যেমন এই কয়দিন আগে একটা সিনেমা দেখলাম হচ্ছে আপনার আসলে গডজিলা অ্যান্ড কং। হ্যাঁ, তো ওইখানে ওই যে উনি একটা উদাহরণ দিতেছিলেন হচ্ছে আপনার সাগর থেকে আসবে পশু আর হচ্ছে ভূমি থেকে আসবে পশু। তো ওই যে হলিউডের কথা বলতেছিলাম, হলিউডের কাজ হচ্ছে মিথগুলিকে রিভাইভ করা এবং হচ্ছে তাদের পলিটিক্যাল ফেভারের মধ্যে আসলে এক ধরনের রিকগনাইজেবল জায়গা হিসেবে রাখা। মানে এমন না যে এরা এই জায়গাগুলিকে তৈরি করতেছে আর কি। হ্যাঁ, তো এই রকমের কিছু, এই যে মিথিক্যাল রিপ্রোডাকশনের জায়গা কোন সময়ে কিভাবে হচ্ছে এর নানান জায়গায় উনি কথা বলছেন। হ্যাঁ, কিন্তু এই জায়গাগুলি যে আসলে কি পলিটিক্যাল পারপাসগুলি সার্ভ করতেছে, ওই জায়গার কানেকশনের জায়গাটাতে আমার মনে হয়েছে যে উনি আরেকটু মানে কি বলবো যে ওই জায়গাগুলিতে উনি আর এক্সপ্লোর করেন নাই আর কি। লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে কেয়ামত রহমত ও নতুন সৃষ্টির সম্ভাবনা। এখানে উনি আসলে অনেকগুলা ওই উনি অনেক বেশি পোয়েটিক হয়ে গেছেন, অনেক বেশি হচ্ছে কি বলবো ফটোগ্রাফের কথা বলছেন, অনেক বেশি মানে আর্টের কথা বলছেন, কবিতার কথা বলছেন। হ্যাঁ, কিন্তু এগুলির আসলে আমার মনে হয় যে আর্ট যে খুব কি বলবো যে খুব ট্রুথ তুইলা ধরে, ব্যাপারটা এরকম না। আর্টের বরং অনেকগুলি জায়গা হয় হচ্ছে যে আসলে প্রোপাগান্ডা ম্যাটেরিয়াল হিসেবে সার্ভ করাও আর কি, তার রোলটা আছে। ওই রোলের জায়গাটাকে আমার মনে হয় যে উনি আসলে গ্রসলি ইগনোর করে গেছেন আর কি। আর্ট মানে দেখাচ্ছেন বিখ্যাত কিছু, ভালো কিছু। তো এই জিনিসটা আমার মানে ওনার কনক্লুশন ওইটাই যে আসলে বিপ্লব করা লাগবে, বিপ্লব করার এলিমেন্টগুলি আছে। এইটা আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের একটা আশাবাদ দিয়ে উনি শেষ করছেন আর কি। কিন্তু ওই সারপ্রাইজিংলি ওই যে যেটা বামবাকশালী বয়ানের কথা বলতেছিলাম, ওই জায়গাটাকে উনি আসলে লোকেট করতে পারেন নাই। যেমন উনি 362 নাম্বার পেজে আছে, উনি একটা বলতেছিলেন যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েই বিভিন্ন সরকার বিরোধী আন্দোলন হয়েছে। মানে দ্যাটস নট ট্রু আর কি, বরং হইতেছে যে ভাই পিটা থেকে বাঁচানোর জন্য এগুলি করা হয়েছে। আমি মানে এই ধরনের একটা বর্ম হিসাব ইউজ করা হয়েছে যাতে ঝামেলায় না পড়তে হয় আর কি। যেমন একটা সিনেমা হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে, ইন্ডিয়া থেকে মানে কলকাতা থেকে একটা সিনেমা হয়েছে। ওই সিনেমার একটা গান আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম গাইতেছে, আর ইয়ারা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনের ওরা হচ্ছে আন্দোলন করতেছে আর কি। তো এটা ওই আর্টগুলি আসলে ধরেন আপনার একটা প্রোটেস্ট করার একটা ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে না, বরং অনেক সময় হচ্ছে এক ধরনের ভুয়া হিস্ট্রি তৈরি করার কাজগুলিও করে আর কি। তো এই জায়গাগুলিকে খুব সরাসরি দেখাটা ভুল আর কি। এইরকম একটা জায়গা ওনার শেষ পর্যন্ত এই ব্যাপারগুলো ছিল। তো আমি যদি ওভারঅল জায়গাটা বলি, ঘটনাটা কিন্তু অনেকটা এরকম যে আসলে একটা থটকে আমি আসলে তিনটা জায়গা থেকে তিনটা ফেজ হিসেবে দেখি। যেমন ধরেন আপনার একটা আইডিয়া থাকতে হবে বা একটা অনুমান বা একটা ধারণা থাকতে হবে, সেটার আপনি হচ্ছে কিছু রেফারেন্সিয়াল পয়েন্ট দিয়ে হচ্ছে আপনি জাস্টিফাই করার চেষ্টা করবেন, ভুল শুদ্ধ বোঝার চেষ্টা করবেন, এবং হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল তৈরি করবেন। এইভাবে একটা থিওরিটিক্যাল থটের জায়গা তৈরি হয় বলে আমার কাছে মনে হয়েছে। তো ওনার এখানে আসলে কোনো অনুমানের জায়গা, নিজস্ব কোনো অনুমানের জায়গা, নিজস্ব কোনো থট এর জায়গা শুরু থেকে ছিল বলে মনে হয় না। উনি কিছু রেফারেন্সিয়াল পয়েন্টের উপর ডিপেন্ড করছেন, রেফারেন্সগুলিকেও উনি একটু হচ্ছে ক্রিটিক্যালি দেখতে চাইছেন, কিন্তু রিলেভেন্সের জায়গাগুলিকে আসলে খুব ভালোভাবে লোকেট করতে পারছেন বলে আমার কাছে মনে হয় না। এবং আসলে প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলোর জায়গাতে তো আসলে ক্রেডিবলি ফিল করছেন আর কি। এইটা হচ্ছে আমার ধারণা আর কি, যে উনি একটা রেফারেন্স নির্ভর একটা জায়গাকে আসলে হাইলাইট করতে চাইছেন। ওনার এই জায়গাটা বইটা যদি আসলে আমার ধারণা বাংলাদেশের ইন্টেলেকচুয়াল থটের একটা রিপ্রেজেন্টেশন হয়, তাহলে এটা বেশ ভুল ব্যাপার হবে। মনে হবে যে আসলে পইরা জানতে হবে, বই পইরা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এইটা কেন আসছে, এইটা আসলে আসছে আরেকটা জায়গা থেকে। বাংলাদেশে যারাই চিন্তাবিদ দেখবেন যে ওনারা বেশিরভাগই কবি সাহিত্যিক, বা বাংলাদেশে আসলে যারা কবি সাহিত্যিকরা আছেন ওনাদের একটা কথার একটা ইন্টেলেকচুয়াল ভ্যালু আছে। এখন ওনারা তো অহিপ্রাপ্ত হন আর কি, ওনারা তো আসলে বই না পড়া জানেন। তো এর এগেনস্ট আসলে বই পড়া জানতে হবে। এই যে দুইটা জায়গায় আসলে ঝামেলার, মানে উনি হচ্ছে ওই কনফ্লিক্টের মধ্যে হচ্ছে আরেকটা পক্ষ নিয়ে নিছেন। ওয়ারেজ আমার কথা হচ্ছে দুইটা জায়গায় হচ্ছে মুশকিলের আর কি। হ্যাঁ, বরং উনি এই যে বই পড়া, আমি 4-5টা বইয়ের রেফারেন্স দিলাম, এইগুলি নিয়ে কথা বললাম, এটা যেন আমার এক ধরনের থট হইল।
কিন্তু এটা তো আসলে এক ধরনের হচ্ছে শিক্ষিত হওয়ার স্টুপিডিটি। উনি এই কাজ করছেন তা না, উনি এই জায়গাগুলিকে ইউটিলাইজ করার চেষ্টা করছেন, কিন্তু ওনার দেখা দেখি আমি যেটা মনে করি যেটা হইতে পারে এরকম শিক্ষিত স্টুপিডিটি বাড়তে পারে আর কি। যে আর আসলে ও আমি আগামবেন পড়লাম, পইরা বইটা নিয়ে হচ্ছে 5টা কথা বললাম, ও আমি দেলোজের একটা বই পড়লাম, বইটা পইরা 5টা কথা বললাম, এবং এটাকে আমি আসলে আমার কনটেক্সটের সাথে কিভাবে রিলেভেন্ট করে তুললাম সেই জায়গাগুলি আসলে ইম্পর্টেন্ট হয়ে উঠতেছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে আমি আসলে কোন আইডিয়ার জায়গাগুলিকে এক্সপ্লোর করতে চাইতেছি সেই জায়গাগুলি তৈরি হইতেছে না। এইটা আমার কাছে সবচেয়ে বেসিক সমস্যা মনে হয়েছে, যে এই ধরনের একটা লিগাসি ওনার বইটা তৈরি করতে পারে আর কি, যদি ওনার বইটা ইন্টেলেকচুয়ালি অ্যাপ্রিসিয়েটেড হওয়া শুরু করে। আমার ধারণা কিছু হইছো এবং এই ধরনের কিছু সিমটমও আমরা দেখতেছি আর কি। তো এটা খুব পজিটিভ ঘটনা না আর কি। সেকেন্ড হচ্ছে উনি ওই আমি বেশ কয়েকবারই মনে হয় বলতেছিলাম, উনি হচ্ছে থিওরি দিয়ে রিয়েলিটিটাকে বোঝার চেষ্টা করতেছেন, কোনো থিওরিটিক্যাল রিয়েলিটি প্রডিউস করতে পারতেছেন না। এইটা হওয়ার কারণটাই হইতেছে ওনার রেফারেন্স ডিপেন্ডেন্সির কারণে আর কি। আর এটা আমার ধারণা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, উনি আসলে যে উইদিন দ্য টেক্সট আটকায় থাকার কারণে এই ঘটনাটা ঘটতেছে। উনি যে খুব বিয়ন্ড দ্য টেক্সট যাওয়ার চেষ্টা করেন নাই তা না, কিন্তু বিয়ন্ড দ্য টেক্সট দেখার ঘটনাটা, পদ্ধতিটা উইদিন দ্য টেক্সট দেখার পদ্ধতির চেয়ে আলাদা। উনি ওই জায়গাটাতে আসলে ট্রাভেলই করেন নাই, এইটা আমার একটা ধারণা আর কি। তো বই নিয়ে এই হচ্ছে কথা। আমার ধারণা অনেক বেশি কথা বলে ফেলছি, তো এই কারণে এখানেই থামতেছি।